হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট 1। এর আগে আমি ভূগোলের একটা সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি। 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না? ফসিল বলতে জীবাশ্ম বলা হয়ে থাকে। তো জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায়, পরিবর্তিত শিলায় দেখা যায়, কিন্তু আগ্নেয় শিলায় দেখা যায় না। পরের প্রশ্ন দিয়ে দেখ, প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়? ক্ষেত্রফল একটি লব্ধ রাশি, আয়তন একটি লব্ধ রাশি, কিন্তু দৈর্ঘ্য লব্ধ রাশি নয়। দৈর্ঘ্য একটি স্কেলার রাশি। পরের প্রশ্ন 3 দেখ, প্রদত্ত কোনটি স্পর্শহীন বল? সঠিক উত্তরটি হবে অপশনে অভিকর্ষ বল। ঘর্ষণ বল, টানা বল দুটোই আমরা স্পর্শ করতে পারি, কিন্তু অভিকর্ষ বলকে স্পর্শ করা যায় না। পরের প্রশ্ন দেখো 4 দেখ, জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ সাধারণত কি হয়? বাড়ে। পরের প্রশ্ন 5 দেখ, ডান নিলয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? সঠিক উত্তরটি হবে অপশনে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। পরের প্রশ্ন দেখো 6 দেখ, ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তরটি হবে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ইলেকট্রিক একটি যন্ত্র যেটা তড়িৎ শক্তি, আর ইলেকট্রিক থেকে কোন শক্তি উৎপন্ন হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। পরের প্রশ্ন দেখো 7 দাগ, প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, মার্বেল। পরের প্রশ্ন 8 দাগ, নবীকরণযোগ্য শক্তির উৎস হলো? সঠিক উত্তরটি হবে অপশন সি, জৈব গ্যাস। প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এগুলো নবীকরণযোগ্য শক্তি নয়। নবীকরণযোগ্য শক্তি বলতে যে শক্তিগুলিকে পুনরায় ব্যবহার করা যায়, কিন্তু পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পুনরায় ব্যবহার করা যায় না। পরের প্রশ্ন দেখো 10 দাগ, বল ও সকেট সন্ধি দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশন সি, কোমরে। পরের প্রশ্ন 10 দাগ, 1 মিলিলিটার জলের আয়তন? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1 ঘন সেন্টিমিটার। পরের প্রশ্ন 11, রক্ততঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকাটি হলো? সঠিক উত্তরটি হবে অপশন সি, অনুচক্রিকা। পরের প্রশ্ন 12 দাগ, স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলো হলো? সঠিক উত্তরটি হবে অপশন বি, লোহা এবং ক্রোমিয়াম। পরের প্রশ্ন 13 দাগ, এসআইতে বলের একক হলো? সঠিক উত্তরটি হবে অপশন বি, নিউটন। আর সিজিএস পদ্ধতিতে বলের একক হবে ডাইন, এটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো 14 দাগ, অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে? এখানে যে অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা অপশনই ভুল। সঠিক উত্তরটি হবে কৌণিক ডিগ্রি। কৌণিক ডিগ্রি এককে অংশাঙ্কিত থাকে। পরের প্রশ্ন দেখো 15 দাগ, জমাট বাঁধা লাভাই হলো? সঠিক উত্তরটি হবে অপশন এ, আগ্নেয় শিলা। এরপর দেখো 2 দাগ, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এতে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, 1 ঘন্টা গড় সৌরদিনের কত অংশ? উত্তর হবে 24 ভাগের 1 অংশ। পরের প্রশ্ন 2 দাগ, খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করে ধান, ইঁদুর, সাপ, বাজপাখি? তো এখানে হবে সাপ। পরের প্রশ্ন 3 দাগ, প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম হলো? সঠিক উত্তরটি হবে মধ্যচ্ছদা। পরের প্রশ্ন 4 দাগ, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি? মিথেন। দেখো বিয়ের দাগ, সত্য বা মিথ্যা নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, বিঘত এককের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য? এটি সত্য। পরের প্রশ্ন 2 দাগ, অস্থি সন্ধিগুলিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে? এটি সত্য। পরের প্রশ্ন 3 দাগ, বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল? এটিও সত্য। পরের প্রশ্ন 4 দাগ, সূচ পেরেকের কার্যকরী অংশের ক্ষেত্রফল কমে যায় বলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা যায়? এটিও সত্য। এরপর দেখো 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। তোমাদের টেক্সট বইয়ের 95 অর্থাৎ 95 নাম্বার পেজে রয়েছে, খুব সুন্দর করে দেখো লিন্ডেম্যানের 10% সূত্র।
প্রতিটি ট্রপিক লেভেলের গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীব দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবের গ্রহণ করতে পারে। এইটুকু খুব সুন্দর করে মুখস্থ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই প্রশ্নটা থাকবে। পরের প্রশ্ন দেখো, 2 দাগ, চৌম্বক পদার্থ বলতে কি বোঝো, উদাহরণ দাও। এটিও তোমাদের টেক্সট বইয়ের 83 পেজে 83, দেখো 83 পেজে খুব সুন্দর করে দেওয়া আছে চৌম্বক পদার্থ। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে লিখবে নির্দিষ্ট কিছু পদার্থের উপরই বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলিকে বলা হয় চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। এইটুকু লিখবে। পরের প্রশ্ন দেখো, 3 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 দাগে বলেছে লোহা ও তামার একটি করে আকরিকের নাম লেখো। দেখো আমি লিখে দিয়েছি, লোহার আকরিকের নাম হেমাটাইট, ম্যাগনেটাইট। কি বললাম? হেমাটাইট, ম্যাগনেটাইট। আর তামার আকরিক কপার গ্লাস বা কিউপ্রাইট, এই দুটো হচ্ছে তামার আকরিক। তারপর দেখো ব্রোঞ্জ কোন ধাতুর সংকর ধাতু, উত্তর লিখবে তামা যোগ টিন, অর্থাৎ তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। এটা মনে রাখার একদম সহজ পদ্ধতি হচ্ছে ব্রোতাম টি। বলতে ব্রোঞ্জ, তাতে তামা, টিতে টিন। এরপর দেখো 2 দাগ, এলপিজি ও সিএনজি গ্যাসের দুটি প্রধান পার্থক্য লেখো, উপাদানগত, ব্যবহারগত। হ্যাঁ, আমি তোমাদের নামটা একটু বলে দেই। এলপিজি বলতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং সিএনজি বলতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো এলপিজি বলতে পেট্রোলিয়াম হচ্ছে উদাহরণ, সিএনজি জৈব গ্যাস উদাহরণ। আমি একটা ভালো করে একটু বলে দিচ্ছি অন্য একটা বই থেকে, তোমাদের বইয়ে ভালো পেলাম না আমি। দেখো এলপিজি এবং সিএনজির উপাদানগত পার্থক্য, এর প্রধান উপাদান প্রোপেন, বিউটেন এবং সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই গ্যাস সাধারণত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই গ্যাস সাধারণত যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এইটুকু লিখবে। পরের প্রশ্ন দেখো 3 দাগ, পিউমিস পাথরে ছিদ্র দেখা যায় কেন? তোমাদের টেক্সট বইয়ের 55 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায়, গ্রানাইটে তো তা দেখা যায় না। তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার অবস্থায় পিউমিস পাথরে ওই ছিদ্র সৃষ্টি হয়। এইটুকু লিখে দিবে, কেমন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। 1 নম্বর প্রশ্ন, একটি ফুটবলের ব্যাস কিভাবে পরিমাপ করবে? ব্যাস থেকে তার ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে? ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড পরিমাপ করা যায়? উত্তর হবে 0.01 সেকেন্ড। এটা ডিজিটাল স্টপ ওয়াচের কথা বলেছে। এবার ব্যাস থেকে তার ক্ষেত্রফল কীভাবে পরিমাপ করবে, তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের টেক্সট বইয়ের 68 নম্বর পেজে রয়েছে, ক্ষেত্রফল পরিমাপ করার জন্য ফুটবলের ব্যাস পরিমাপ করা হয় ও নিচের সম্পর্কটি ব্যবহার করা হয়। এখান থেকে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, এইটুকু লিখে দিবে এই পর্যন্ত, কেমন? প্রশ্ন দেখো 2 দাগ, ধনুকের সাহায্যে তীর ছোড়া হলো, এক্ষেত্রে কোন শক্তিতে পরিবর্তিত হলো? উত্তর হবে স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হলো। তারপর দেখো খাদ্য পিরামিড ও ট্রফিক লেভেল বলতে কি বোঝো? তোমাদের টেক্সট বইয়ে 94 নম্বর পেজে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টেক্সট বই থেকেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। দেখো খাদ্য পিরামিড বা ফুড পিরামিড কাকে বলে, এখান থেকে শুরু করবে, খাদ্য শৃঙ্খল থেকে, কেমন? এই পর্যন্ত লিখে দেবে। ট্রফিক লেভেল বলতে খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো এক একটা পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। এরপর দেখো 3 দাগ, তোমার একটি খাতার পৃষ্ঠা নাও, হাত দিয়ে খাতার পৃষ্ঠার উপরিতলে জোরে ফু দাও, কি দেখবে ব্যাখ্যা করো। এটি কোন নীতিকে মান্যতা দেয়? এটি বার্নৌলির নীতিকে মান্যতা দেয়, সেই নীতিটি লেখো। তোমাদের টেক্সট বইয়ে 105 নম্বর পেজে এবং 104 নম্বর পেজে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো বার্নৌলির নীতির ধারণা, এই যে খাতার পৃষ্ঠা, এখান থেকে শুরু করে এই পরীক্ষাটা একটু পড়ে লিখে দিবে, কেমন? তারপরের পেজেই দেখো দেওয়া আছে বার্নৌলি যে সূত্রটির কথা বলছে, সেই সূত্রটি, কোনো গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে
সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম অনুভূত হয়। এইটুকু হচ্ছে বার্নৌলির সূত্র, অর্থাৎ বার্নৌলির নীতি। এইটুকু লিখবে। আর উপরে যে পরীক্ষাটা দেওয়া আছে, এই দেখো পরীক্ষাটা, এই পরীক্ষাটা অবশ্যই পড়বে এবং অবশ্যই লিখবে। তারপর দেখো লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি কার্যগত পার্থক্য লেখো। পার্থক্য তোমার বইয়ে নেই, আমি বইতে লিখে দিয়েছি। লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার পার্থক্য, একে দেওয়া আছে নিউক্লিয়াস বিহীন লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকা কি? নিউক্লিয়াস বিহীন। এটা বয়ের দীর্ঘিকার, হ্যাঁ আমার লেখাটা একটু প্রবলেম হয়েছে। আর শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। তারপর দেখো গড় আয়ু 120 দিন লোহিত রক্তকণিকার, আর শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। এইটুকু লিখবে। এরপর দেখো বলছে জলে ও খাবারে থাকা জীবাণুগুলিকে মারার জন্য আমাদের শরীরে দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। দেখো লালায় থাকে কি? লাইসোজোম। আর পাকস্থলীতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। HCl বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা একটু লিখে নাও। আর লালায় কি থাকে? লাইসোজোম। তারপর দেখো একটি করে অচল অস্থিসন্ধি ও সচল অস্থিসন্ধির উদাহরণ দাও। অচল অস্থিসন্ধি হচ্ছে মাথার খুলির ভিতর, কি বললাম? মাথার খুলির ভিতর। আর সচল অস্থিসন্ধির উদাহরণ হলো বল ও সকেট। পরের প্রশ্ন দেখো 5 দাগ কি বলছে? নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? একটি ইট লম্বভাবে মাটিতে ফেললে ইটটির মাটির মধ্যে যতটা প্রবেশ করে ওই ইটটিকে আড়াআড়িভাবে মাটিতে ফেললে সেটি মাটিতে কম প্রবেশ করতে পারে কেন? এই প্রশ্নের উত্তরটা আমি অন্য বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা এখান থেকে লিখবে। আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিক গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। দেখো পরের পাঠটার অংশের উত্তর। প্রথম ছবিতে ইটের ক্ষেত্রফল বেশি হওয়ায় চাপ কম হয়েছে, তাই ইটটি বালির বেশি ভিতরে ঢোকেনি। কিন্তু দ্বিতীয় ছবিতে ইটের ক্ষেত্রফল কম হওয়ায় চাপ বেশি হয়েছে, তাই ইটটি বালির বেশি ভিতরে ঢুকেছে। অর্থাৎ এই ঘটনা থেকে জানা যায় একই বল প্রযুক্ত হলে বল প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কমবে, ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। এইটুকু লিখে দেবে এখান থেকে। তারপর দেখো 6 দাগ ঘর্ষণ বলের একটি অসুবিধা লেখো। ঘর্ষণ বলের প্রধান অসুবিধা হচ্ছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হওয়া। তারপর কি বলছে? বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয় তার 3টি উদাহরণ দাও। তোমাদের টেক্সট বইয়ে 83 নম্বর পেজে দেওয়া আছে। দেখো 83 নম্বর পেজে এই দেখো কি দিয়ে বল প্রয়োগ করছো? তুমি পা দিয়ে ফুটবল ধাক্কা হচ্ছে, কি বল প্রয়োগ হচ্ছে? হাতুড়ি দিয়ে পেরেক পুচ্ছ, কি বল প্রয়োগ হচ্ছে? পেন দিয়ে লিখছো, কি বল প্রয়োগ হচ্ছে? এই জায়গাটা খুব ভালো করে পড়বে, দেখবে প্রত্যেকটার উত্তর বেরিয়ে যাবে। কেমন? এরপর দেখো 7 দাগ হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে? হৃৎপিণ্ডের সংকোচনের মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্যে এটিকে সচল রাখা হয়? সচল রাখা হয় পেস মেকার যন্ত্রের সাহায্যে। আর হৃৎপিণ্ডের সাহায্যে কীভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে? এটি 107 এবং 108 নম্বর পেজে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 107 নম্বর পেজে দেখো, এখান থেকে শুরু করবো। আমি বইতে অনেক কিছু লিখেছিলাম, একসময় বইগুলো পড়েছিলাম তো এই জন্য। দেখো সারা শরীর থেকে ঊর্ধ্বে ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত, বেশি কার্বন ডাইঅক্সাইড মেশানো রক্ত পৌঁছায় দোতলার ডান দিকের ঘট বা ডান অলিন্দে। দেখো পরের পেজেই দেওয়া আছে, এই যে প্রত্যেকটার পয়েন্ট করে করে দেওয়া আছে। এই পয়েন্টটা লিখবে, এই পয়েন্টটা লিখবে, এই পয়েন্টটা লিখবে, এই পয়েন্টটা লিখবে এবং এই পয়েন্টটা লিখবে। এই 5টা পয়েন্ট লিখবে, আমি 5 নাম্বার পয়েন্ট করে রেখেছি, এই পর্যন্ত লিখবে। কেমন? যেহেতু একটু 5 নম্বরের প্রশ্ন একটু বড় করেই লিখতে হবে। পরের প্রশ্ন দেখো 8 দাগ একটি সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। একটি বস্তুর উপর 25 নিউটন বল 100 বর্গ সেমি ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হলো, প্রযুক্তি চাপের মান নির্ণয় করো।
আমি তোমাদের টেক্সট বইয়ের 102 নম্বর পেজে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। 102 নম্বর পেজে ভালো করেই দেওয়া আছে এই প্রশ্নের উত্তরটা। দেখো, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে কেন? এখান থেকে শুরু করবে। এই যে পরীক্ষাটা দেওয়া আছে না, হাতে কলমে পরীক্ষাটা, এই পরীক্ষাটা লিখবে কেমন? এই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। আর দেখো, এই উত্তরটা আমি করে দিয়েছি 25/100.25 বর্গ সেন্টিমিটার উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, 9 দাগ, কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? দৈর্ঘ্য মাপার জন্য কিউবিট বা হাতের তুলনায় মিটার স্কেল বেশি উপযুক্ত বলে মনে করা হয় কেন? তো কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? এটা হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, উত্তরটা এখান থেকে দেখে নেবে। প্রাচীনকালে মিশরের দৈর্ঘ্যের একক হিসাবে কিউবিট বা হাত ব্যবহৃত হতো। এক হাত হলো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হাতের কনুই থেকে মধ্যমা আঙুলটির অগ্রভাগ পর্যন্ত। এটা খুব সুন্দর করে লিখে দেবে কেমন? পরের প্রশ্ন দেখো, 10 দাগ, টেন্ডন কি? তোমাদের টেক্সট বইয়ের 120 নম্বর পেজে টেন্ডন এবং লিগামেন্ট দেওয়া আছে। লিগামেন্ট এবং টেন্ডন দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। দেখো, টেন্ডন অনেক মাংসপেশি, আবার টেন্ডন নামে স্থিতিস্থাপক আর এক ধরনের দড়ির মতো জিনিস দিয়ে ওই অস্থিসন্ধিগুলোর সামনে, পেছনে বা যে কোনো পাশ দিয়ে উপরের অস্থি ও নিচের অস্থির সঙ্গে বাঁধা থাকে। এইটুকু লিখে দেবে। এখানে দেখো লিগামেন্টটা রয়েছে, লিগামেন্ট এবং টেন্ডন দুটোই পড়বে। তাহলে যদি বল টেন্ডন কাকে বলে, তখন লিখবে দুটো প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে, সেই জায়গাটিকে বলে অস্থিসন্ধি বা হাড়ের জোড়। এই অস্থিসন্ধি হাড়ের জোড় থেকেই কিন্তু টেন্ডন কথাটি এসেছে। এই পর্যন্তই লিখবে। তারপর দেখো, হিন সন্ধি ও পিভট সন্ধির মধ্যে দুটি পার্থক্য 123 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে হিন সন্ধি এবং হচ্ছে পিভট সন্ধি, এই দুটো পড়বে। এই দুটোর থেকে তোমরা পার্থক্য লিখবে। আমার বইগুলো এত দাগানো তার কারণ একসময় এই বইগুলো আমি খুব পড়েছিলাম যখন আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, এসএসসির জন্য। তো তোমরা এই দুটো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে নেবে। তাহলে আজ রাখছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে।